টলিউড ইন্ডাস্ট্রিতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা কতটা হয়? দেখো, একটা জিনিস তো মানতেই হবে যে শাকিব খান হ্যাজ বিন দি ওয়ান অ্যান্ড দি অনলি বাংলাদেশে। আমার মনে আছে আমি গুলশান থেকে বোধহয় বাড়িধারা যাচ্ছিলাম, আই ডোন্ট রিমেম্বার কোথা থেকে কোথায় যাচ্ছিলাম। তো ওখানকার ঢাকারই একটা হলের সামনে এত ভিড়, বৌশালী এত ভিড় আমি শুটিংয়ে পৌঁছাতে পারিনি। আমাকে গাড়ি ঘুরিয়ে হোটেলে ফেরত আসতে হয়েছে, কারণ শাকিব খানের ছবি রিলিজ করেছে। তো হি ইজ বিয়ন্ড গড, হি ইজ অ্যাকচুয়ালি বিয়ন্ড গড। এবং তার সাথে না কাজ করতে বাংলাদেশ যাচ্ছ কবে? সেটা তো আমাদের প্রডিউসার, সুইট লিটল কিউট প্রডিউসার আমাদের। আর বাংলাদেশ যাওয়াটা মানে কি জানো তো, বাংলাদেশ যাওয়াটা একটু মামার বাড়ি যাওয়ার মতন এক্সাইটমেন্ট একটা। যে আপ্যায়নটা পাবে ওখানে, সেটা তো ইউ উইল বি হাংরি। মানে এখানে বাংলাদেশের জন্য যারা যারা কাজ করেছে এখানকার, তারা সবাই এক কথা বলে আমি একটা ছবি করে এসেছি এবং আই এম লুকিং ফরওয়ার্ড যে স্পেশাল স্ক্রিন নিয়ে যাবো বাংলাদেশে। প্রিন্স সিনেমায় আসলে নায়িকা দুজন, তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময় কুণ্ডু। নায়িকাদের নিয়ে আলোচনা তো হচ্ছেই এবং সেটা হবেও, কিন্তু একটা অবাক করা বিষয় হচ্ছে আরো একজন নারী অভিনেত্রীকে নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে, যাকে আজকে তোমাদের সকলের সামনে নিয়ে চলে এসেছি, পিয়ান সরকার। আমি যে কত মেসেজ পেয়েছি যে দিদি পিয়ান সরকারের ইন্টারভিউ চাই, প্রিন্স নিয়ে পিয়ান সরকার কি বলছেন। এবং আমরা ভীষণ ব্লেসড, কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আজকে 5th মার্চ। আজকের দিনে পিয়ানের ইন্টারভিউ হচ্ছে আমাদের প্রিন্স কেন্দ্রিক। এটা আমাদের জন্য খুব আনন্দের একটা ব্যাপার, তাই না? আমার জন্য আরো বেশি আনন্দের ব্যাপার, দুটো কারণ। একটা, এত স্পেশাল একটা ছবি প্রিন্স, সেটার জন্যে আমার ইন্টারভিউ, আমি প্রথম ইন্টারভিউ দিচ্ছি প্রিন্স নিয়ে। আর সেকেন্ডলি হচ্ছে, যেহেতু তোমার সাথেও প্রথম ইন্টারভিউ আমার, এবং সেটাও তোমার অ্যানিভার্সারি দিনে, সো সবই একটা মিলিত ভালো লাগার ব্যাপার। সো হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা একটু প্রিন্স নিয়ে কথা বলি না? প্রথমত বলো যে এই অফারটা তোমার কাছে আসা কিভাবে? অফারটা না আমার কাছে বসালে একদম একটা সারপ্রাইজ হিসেবে এসেছিল। সারপ্রাইজ মানে একটা গিফট এবং একটা সারপ্রাইজ টুগেদার। আমি অডিশন দিইনি কোনো প্রজেক্টটা, মানে এই রোলটা পাওয়ার জন্য। এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র পুরো ছবিটা জুড়ে, এত ইটস লাইক দ্য ব্যাকবোন অফ দ্য ফিল্ম, ওয়ান অফ দ্য ব্যাকবোনস। সো একটা ফোন একদিন পাই মিড ডিসেম্বর নাগাদ, যে এরকম এই সময় থেকে এই সময় আমি খালি আছি কিনা। তো আমি তখন না, যেহেতু ধারাবাহিক করতাম, সবাই নিশ্চয়ই, আমি জানি না জানে কিনা বাংলাদেশের লোকজন, তবে তখন রোজ আমার ধারাবাহিকের শুটিংটা থাকতো, তো আমি ডেট দিতে পারছিলাম না। তো আমি ইফ নট বাট এরকম করতে করতে আমি ডিরেক্টরের সাথে দেখা করতে গেছিলাম। এবার আমার চরিত্রটার গ্রাফটা পুরো ছবিটার মধ্যে শুনে প্রথমে তো আমি ডেটের কথা সেকেন্ডারি হয়ে গেছে আমার কাছে। আমি ওই মিটিংটা কোনোদিনও এরকম হয়নি যে আমি ফার্স্ট মিটিং এ গিয়ে আই ডিড নট ইভেন থিঙ্ক ফর সেকেন্ড রাউন্ড অলসো। আমি প্রথমেই গিয়ে হ্যাঁ বলে দিয়ে এসেছি যে আমি কিরম ভাবে ডেট ম্যানেজ করবো আমি জানি না। তখন 3-4 জায়গায় আউটডোর হওয়ার কথা ছিল আমাদের। শ্রীলঙ্কাতে অফকোর্স আমরা করেছি, বাংলাদেশে হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে করা যায়নি শুটিং। বাট 3-4 জায়গায় আমি জানতাম না কিভাবে করব, বাট আই ওয়ান্টেড টু ডু, মানে ডেসপারেটলি আমি চাইছিলাম এই চরিত্রটা করতে। এক্স্যাক্টলি, প্রথম দিন গিয়েই হ্যাঁ বলে দিয়েছি। আর কি ম্যাজিক পেলে এই ক্যারেক্টারটার মধ্যে? অ্যাকচুয়ালি ম্যাজিক, দেখো, প্রথম কথা হচ্ছে একটা কমার্শিয়াল ছবিতে, যেটা সব মানে দর্শকরাও জানে, তুমি আমি সবাই জানি, নট আ সাপোর্ট অফ দি পেট্রিয়ার্কাল থিং, বাট একটা কমার্শিয়াল ছবি হিরো গ্লোরিফাই করার ছবি, এবং যেখানে এরকম একটা মেগা সুপারস্টার শাকিব খান আছে অফকোর্স, সো অফকোর্স তাকে গ্লোরিফাই করেই আমাদের স্টোরি লাইনটা হবে। সেরকম একটা ছবিতে এরকম একটা ক্যারেক্টার ম্যাপ আউট করা, মানে জেনারেলি না, মানে বেরিয়ে আসে না এরকম কোনো চরিত্র, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক, ভিলেন ছাড়া। বাই দ্য ওয়ে, আই এম নট দ্য ভিলেন ইন দ্য ফিল্ম। ওকে, তার মানে এই যে চারিদিকে এত কথা, বাহ, এই তো ব্যাপার। আমরা কিন্তু পুরো কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, কিন্তু এটা আমরা পিয়ানের পোস্ট দেখে বুঝেছি যে পিয়ান কিন্তু বন্দুক চালাবে এই ছবি। সেটা চালাবো। এরকম একটা চরিত্র না ম্যাপ আউট করাটা খুব খুব কঠিন। মানে আমার হাজবেন্ড, হি ইজ আ ফিল্ম ডিরেক্টর,
30টা ছবি সে বানিয়েছে এবং কমার্শিয়াল ছবিরই ডিরেক্টর সে। তার মুখ থেকেও আমি এই কথাটা শুনেছি যখন আমি গল্পটা বললাম যে এরম চরিত্র সত্যি পাওয়া যায় না। And আমার চরিত্রের মধ্যে দুঃখ আছে, রাগ আছে, there's action and there's bubbliness also. তো এতগুলো শেড একসাথে পাওয়াটা একটা কমার্শিয়াল ছবিতে নেক্সট টু ইম্পসিবল। মানে এই জিনিসটা আমার কাছে, এই চরিত্রটা আমার কাছে আসা মানে ইট ইজ গড সেন্ট। না থাকলে আশীর্বাদ না থাকলে হয়। আচ্ছা, মেগাস্টার শাকিব খান সম্পর্কে তুমি কতটা ওয়াকিবহল, বা এই প্রশ্নটাও আমি জানতে চাই, টলিউড ইন্ডাস্ট্রিতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা কতটা হয়? এখানের লোকজনকে নিয়ে Yes. এখানের লোকজন কতটা আলোচনা করেন? দেখো, একটা জিনিস তো মানতেই হবে যে শাকিব খান হ্যাজ বিন দি ওয়ান অ্যান্ড দি অনলি বাংলাদেশে ফর দ্য লাস্ট হাউ মেনি ইয়ার্স, ইটস কাউন্টলেস। আমি 2017 সালে একটা ছবি করেছিলাম বাংলাদেশের জন্য, বেপরোয়া বলে। তো সেই ছবিটার শুটিং একটা ঈদের মধ্যে চলছিল, তো বাংলাদেশেই আমরা শুটিং করছিলাম এবং সেই দিন শাকিব খানের ছবি রিলিজ করে। আমার মনে আছে আমি গুলশান থেকে বোধহয় বাড়িধারা যাচ্ছিলাম, আই ডোন্ট রিমেম্বার কোথা থেকে কোথায় যাচ্ছিলাম। তো ওখানকার ঢাকারই একটা হলের সামনে এত ভিড়, বৌশালী এত ভিড়, আমি সাকিবকেও সেদিনকে এই ঘটনাটা বললাম, এত ভিড় আমি শুটিং এ পৌঁছাতে পারিনি, আমাকে গাড়ি ঘুরিয়ে হোটেলে ফেরত আসতে হয়েছে, কারণ শাকিব খানের ছবি রিলিজ করেছে। তো হি ইজ বিয়ন্ড গড, হি ইজ অ্যাকচুয়ালি বিয়ন্ড গড। এবং তার সাথে না কাজ করতে যখন আমি সুযোগটা পেলাম, তার আগে তো আলাপও ছিল না, সেটে আলাপ হয় আমাদের। যখন আমি সুযোগটা পাওয়ার পর প্রথম কাজ করতে শুরু করলাম, হি ইজ লাইক এ বুক, অ্যান্ড একটার পর একটা চ্যাপ্টার, ও এই চ্যাপ্টারে তো ঠিক আছে হিউম্যান বডি পার্টস শিখছি আমরা, ও এই চ্যাপ্টারটাতে আমরা উই আর লার্নিং ব্রেন, নেক্সট চ্যাপ্টারটা উই আর লার্নিং হার্ট। তো এক একটা দিন আমি এক একটা জিনিস শিখেছি ওনার কাছ থেকে। সো ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। প্রত্যেকেই এই কথাটা বলেন সিরিয়াসলি। তার মানে প্রিন্স নিয়ে তোমার অভিজ্ঞতাটা প্রচন্ড ভালো, খুব ভালো। বাংলাদেশ যাচ্ছ কবে? সেটা তো আমাদের প্রডিউসার, সুইট লিটল কিউট প্রডিউসার, আমাদের লিটল নয় অবশ্য, শি ইজ কোয়াইট আ বিগ ড্রিমার আমি বলবো, যেহেতু মহিলা একজন প্রডিউসার এবং সব মহিলা হার্ড হাসলারদের আমার খুব পছন্দ। তো আমি একটু এক্সট্রাই ভালোবাসি ওই জন্য শিরিন আপাকে। উনি যদি ডিসাইড করেন তাহলে অফকোর্স আমরা রিলিজেস পরে স্পেশাল স্ক্রিনিং হবে, তখন আমরা যাবো। আর বাংলাদেশ যাওয়াটা মানে কি জানো তো, বাংলাদেশ যাওয়াটা একটু মামার বাড়ি যাওয়ার মতন এক্সাইটমেন্ট একটা। সেখানে তুমি শুধু প্রফেশনাল কাজের জন্য যাও কিংবা তুমি কোথাও দাওয়াতের জন্য যাও, যে আপ্যায়নটা পাবে ওখানে সেটা তো ইউ উইল বি হাংরি। মানে এখানে বাংলাদেশের জন্য যারা যারা কাজ করেছে এখানকার, তারা সবাই এক কথা বলে, আমি একটা ছবি করে এসেছি এবং আই এম লুকিং ফরওয়ার্ড যে স্পেশাল স্ক্রিনিং এ যাবো বাংলাদেশে। ডিরেক্টর আবু হায়াত মাহমুদ কেমন ডিরেক্টর? এটা তো তোমার সঙ্গেও ওনার প্রথম কাজ, ওনার সঙ্গে তোমার প্রথম কাজ। কিরকম অনসেট? ডিরেক্টর কি রাগী না গুরুগম্ভীর? না একদমই রাগী নয়, একদমই রাগী নয়। এবং ডিরেক্টর হিসেবে না আমার মনে হয় বেশি ভালো, কিউট এবং ইজ ভেরি শান্ত, ইন্ট্রোভার্ট। হ্যাঁ, মানে কোনো কিছু যদি ধরুন আমরা প্ল্যান করেছিলাম যে হ্যাঁ এই সিনটা আমরা এরভাবে শুট করব, অন ফ্লোরে গিয়ে আমরা দেখেছি না আমাদের সেট কিংবা আমাদের অ্যাম্বিয়েন্স সেটা সাপোর্ট করছে না, আমরা একটু চেঞ্জ করতে হবে আমাদের লাইনটা। তো সেটা এসে যখন অ্যাপ্রোচ করে যে না আসলে আমরা এটা না এরম ভাবে করছি, আমরা কি এরম ভাবে এটাকে করতে পারি, মানে এত এত হি সো সুইট, এত বিনয় ওনার মধ্যে, এত ভালো মানুষ উনি, ইজ লাইক এ টেডি। তো খুবই ইজ ভেরি কুল অ্যান্ড ভেরি নাইস। তার মানে তোমার বাংলাদেশের দ্বিতীয় ছবিটা প্রথম ছবি, হ্যাঁ, তো সেই অনুযায়ী ইজ কোয়াইট গুড। তার মানে তোমার অভিনীত বাংলাদেশের দ্বিতীয় ছবিটাও তোমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকছে। বাংলাদেশের যে কোনো কাজ মেমোরেবল হয়ে থাকবে, সেটা মেক ইট ভেরি ক্লিয়ার। এটা যেহেতু ওই একবার বললাম শাকিব খান, অফকোর্স হবে। সোশ্যাল মিডিয়া দেখছো প্রিন্স নিয়ে? না, একটু যাওয়ার জায়গা নেই কোথাও। মানে কিছুদিন আগে বাংলাদেশের আরেকজনের সাথে দেখা হলো এখানে, তো সে তো আলাপ মানে দেখা হওয়ার সাথে সাথেই আমায় বললো প্রিন্স করছো তো, মানে কেমন আছি, অনেকদিন বাদে দেখা, সেটা তো পরে।
আগে বললো প্রিন্স করছো, তো আমি যেখানে যাচ্ছি মানে এত শেয়ার হয়েছে, এত ট্যাগড হয়েছে, এত আর্টিকেলস বেরিয়েছে, এইখানকার পোর্টাল তো আমাকে ফোন করে করে পাগল করে দিয়েছে। বাট জাস্ট ফরচুনেট। মানে বলছি এখানকার কোনো পোর্টাল কি আমার আগে ইন্টারভিউ দিয়েছো নাকি? না, বললাম তো, বললাম যে জোক তো পার্ট, সবাইকেই দিতে হবে বেসিক্যালি। আমাকে একটা কথা বলো যে তুমি এই কদিন আগে আমি একটা ফটো দেখলাম যেখানে তোমার ছবিটার নিচে লেখা আছে যে তুমি কলকাতার ডিরেক্টরদের দেখাতে চাও যে পিয়ান সরকার একটা ভালো ক্যারেক্টার পেলে সেও করে দেখাতে পারে, প্রিন্স তার উদাহরণ হবে। এটা কি কোথাও একটা মন খারাপের জায়গা থেকে লেখা যে টলিউডে তোমার তুমি করতে পারো কিন্তু তোমাকে কাজ দেওয়া হচ্ছে না, তোমাকে ঠিকঠাক কাস্ট করা হচ্ছে না? দেখো না পৌঁছাই, তুমি যেখানে আছো ইউর আ ভেরি সাকসেসফুল ইউটিউবার, আই উইড সে। তুমি কি আরেকটু বড় হওয়ার স্বপ্ন দেখো না? ডেফিনেটলি। আমারও তাই। যবে এই হাঙ্গারটা শেষ হয়ে যাবে, সেটা ব্যবসাদার হোক, শিল্পী হোক, আম, যে কেউ হোক, উই লিভ টু বি হাংরি, ইউনো, গ্রোথ, আরো একটু বেটার কিছু করা। আর অবশ্যই আমি যেরকম ধরনের চরিত্র এতদিন অব্দি করে এসেছি, ধারাবাহিক বলো কিংবা ছবিতে বলো, সেটার থেকে তো অনেক অংশে অন্যরকম এই ক্যারেক্টারটা, আমি সত্যি কথা বলতে আমি ভাবিনি পোশাকে আমি ক্যারেক্টারটা পাবো। এবার সেটা যখন পেয়ে গেছি, ইট ইজ লাইক এ রিপোর্ট কার্ড টু মি। অফকোর্স যেরকম কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আমি রিপোর্ট কার্ড 5টা কলেজে নিয়ে যাই, আমি অফকোর্স ডিরেক্টরদের কাছে আমার এই ছবিটা দেখাতে চাই। একটা রিপোর্ট কার্ড আসলো আমার কাছে, একটা আই হ্যাভ আ স্যাম্পল শো রিল টু শো দেম দ্যাট আই ক্যান বি স্যাম্পল টু শো দেম দেন দ্যাট আই ক্যান বি দিস অলসো। আচ্ছা, তোমাকে অডিয়েন্স কতটা অ্যাকশন করতে দেখবে প্রিন্সে? তোমার ক্যারেক্টারটা কোন দিকটা বেশি? তুমি বললে ক্যারেক্টারটা একটা ইমোশনাল, ক্যারেক্টারটা একটা অ্যাংরি ব্যাপার আছে, ক্যারেক্টারটা অ্যাকশন করে, কোন দিকটা একটু বেশি বেশি আছে ক্যারেক্টারটা? একদম ইটস একদম ব্যালেন্সড আছে। আমার আরেকটা অ্যাকশন দৃশ্য শুট করা বাকি, আমি জানি না কবে এর মধ্যে শুটিং আছে। আম, সেটা খুবই ভাইটাল একটা অ্যাকশন সিকোয়েন্স, সেটা সবচেয়ে বড় অ্যাকশন সিকোয়েন্স, সেটা এখনো বাকি আমার। সো 2-3টে জায়গায় দেখা যাবে আমার বন্দুক চালাতে, অ্যান্ড কাঁদতেও দেখা যাবে, এবং মাতৃত্ব ভরা আমার যে সাইডটা আছে সেটা দেখা যাবে। সো এ ভেরি ব্যালেন্সড ক্যারেক্টার, ভেরি ভেরি ব্যালেন্সড। এখনকার যারা অভিনয় করছেন তাদের মধ্যে একটা ব্যাপার আসে যে ছবিতে আমার স্ক্রিন টাইমিং কতক্ষণ, সেটা চরিত্রর গুরুত্বটা কতটা আমার দেখার দরকার নেই। সে আমাকে বেশি বেশি করে দেখা যাচ্ছে কি ছবিতে পিয়ান সরকারের কাছে কোনটা ইম্পর্টেন্ট, ছবিতে ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ ছোট হলেও চলবে, নাকি জাস্ট একটা নর্মাল ক্যারেক্টার কিন্তু ছবি জুড়ে থাকতে হবে? ছবি জুড়ে ধরো গোটা ছবিটার মধ্যে থাকলাম আমি, প্রত্যেকটা সিনের মধ্যে আমি দাঁড়িয়ে থাকলাম, আমার কোনো সংলাপ থাকলো না, এবং আমার ক্যারেক্টারটাকে যদি আস্তে করে কেউ আইস মানে জাস্ট লাইক দ্য চেরি অন দ্য টপ অফ আ কেক, আমাকে যদি চেরিটাকে যদি সরিয়ে নেওয়া হয়, কেকটা খেতে কি অসুবিধা হবে? হয় না। বাট দ্য চেরি ইজ ভেরি প্রেশাস। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য চেরি, আই ওয়ান্ট টু বি দ্য কেক, যার উপর আইসিং দিয়ে ইউ সেল ইট। ইউ কান্ট সেল দ্য কেক উইদাউট দ্য কেক। তার মানে পিয়ান সরকারের কাছে গুরুত্বপূর্ণ চরিত্রটা ম্যাটার, সেটা ছোট হলেও হবে। অফকোর্স আজ এতদিন পরে এসে 4টে সিন থাক, কিন্তু ছবিটা যেন আমাকে বাদ দিয়ে না করা যায়, মানে আমাকে থাকতে হবে, তবেই ছবিটা হবে। আমি একটা প্রশ্ন তোমাকে করবোই ভেবেছিলাম, এক্ষুনি রাজাদা ঢুকলেন, দাদাকে দেখে আমার প্রশ্নটার কথা আরো বেশি করে মনে পড়ে গেল। তুমি যেহেতু ডিরেক্টর, আমি এটা সবাইকে বলতে চাই যে রাজাচন্দ্র টলিউডের এমন একজন ডিরেক্টর যিনি প্রচুর কিছু দিয়েছেন টলিউডকে, এখনো দিয়ে চলেছেন। রাজাচন্দ্রের ওয়াইফ হিসেবে তোমাকে টলিউড, তোমার কি মনে হয়, তোমার কি এটা অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? দেখো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি প্রফেশনালি সেটাকে, আই হ্যাভ নট ম্যারিড রাজা বিকজ জাস্ট টু পুট আ ট্যাপ অন মাই ব্যাগ যে হ্যাঁ আমি ডিরেক্টরকে বিয়ে করি। তো প্রফেশনালি আই এম নট কাউন্টিং দ্যাট। এবার কে সেটাকে অ্যাডভান্টেজ হিসেবে নিল, কে নিল না, প্লিজ বদার অ্যাবাউট দ্যাট ফার্স্টলি। সেকেন্ডলি অফকোর্স একটা, আমি আমি বলবো না নেগেটিভ কিংবা পজিটিভ, বাট একটা পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়। তুমি এর গার্লফ্রেন্ড কিংবা এর বউ কিংবা এর কিছু একটা ফিয়ন্সে, এটা দ্বারা পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়, যেটা হয়তো পজিটিভ নেগেটিভ দুভাবেই এফেক্ট করে তোমাকে। এবার তোমাকেও দেখো, যুদ্ধ তোমারও আছে পৌঁছালে, যুদ্ধ আমারও আছে। দ্য গ্রাস ইজ নট গ্রিনার অন এনি সাইড। তো তোমার যুদ্ধ তোমার, আমার যুদ্ধ আমার, আমাকে করতে হবে। জাস্ট দ্যাট আই ফিল ব্লেসড যে আমি এতগুলো বছর রাজার সাথে আছি, অ্যান্ড টাচউড আই এম হ্যাপি
and probably ওকে তো দেখে মনে হয় he is also happy and he is more lucky because he's got me. সব থেকে বড় কথা হচ্ছে যখন রাজাদা এবং পিয়ান একসঙ্গে কোথাও যায়, গাড়িতে রাজাদার গান, ওই দেখো গাড়িতে গান। এবং ওই দৃশ্যগুলো দেখলে আমরা বুঝি যে এই দুটো মানুষ কতটা একসঙ্গে আনন্দে আছে, এটাই দরকার কোথাও গিয়ে, আমার এটা মনে হয়। একটু টলিউডে আসি এবার। একের পর এক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, বিনোদিনী থিয়েটার, প্রিয়া সিনেমা হল। আমি রিসেন্টলি অরিজিৎ দার একটা ইন্টারভিউ, নিশ্চয়ই তুমিও শুনেছো, একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে অরিজিৎ দা বলছেন যে দর্শক হচ্ছে না, আমি কিভাবে সিনেমা চালাবো। এই ব্যাপারটাকে কিভাবে দেখছো? মানে টলিউড ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে কিভাবে? আসলেই কি বাঙালি দর্শক বাংলা সিনেমা থেকে মুখ ফেরাচ্ছে? দেখো সেটা তো সংখ্যাটা দেখলেই বোঝা যায় যে অফকোর্স লগ্নিটা কমছে এবং ব্যবসাটাও কমছে। তবে কি যুদ্ধ করা বন্ধ করে দেবো সেটা তো নয়। প্রিয়া সিনেমা বন্ধ হয়ে যাওয়ার, নবীনা বন্ধ হয়ে যাওয়াটা না, মানে নেওয়া যাচ্ছে না। ইট ইজ লাইক আর আর ধরো ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে পারবে না, আর হয়তো সাউথ সিটি মলে তুমি ঢুকতে পারবে না, মানে এরকম একটা টাইপের। ইটস ভেরি চোকিং, খুব খুব একটা ডিসহার্টনিং একটা জায়গা। এবং আমি এটা বলবো না যে আমাদের ইন্ডাস্ট্রির সবাই চেষ্টা করছে না, যেহেতু দেখো সব স্টারদের সাথে, মানে আই এম ভেরি ফর্চুনেট বিকজ অফ রাজা অনলি দ্যাট হ্যাজ হ্যাপেন। আই হ্যাভ নোন দেম ভেরি পার্সোনালি। তারা সবাই না ভেতরে ভেতরে, এবং আই সে অ্যাবাউট মাই হাজবেন্ড অলসো, আদার ডিরেক্টর রাজ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, সেদিনকেই কৌশিকদার সাথে কথা হচ্ছিল। সো এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট যে সেটাকে বেটার যাতে করা যায়। আর এই যুদ্ধটা কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে শুধু নয়, এটা কিন্তু বলিউডেও স্টার্ট হয়েছে। যুদ্ধটা কিন্তু তারাও লড়ছে আস্তে আস্তে, কিন্তু নাম্বারস গুলো তাদেরও কমছে। কিছু কিছু ছবি হয়তো অনেক ব্যবসা করছে, বেশ কিছু ছবি কিন্তু অ্যাভারেজ যেটা ব্যবসা করতো সেটা করছে না। সেটা ওটিটির জন্য হচ্ছে না, সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে, ইউটিউবের একটা এফেক্ট আছে। মানে তুমি রিভিউ এর কথা বলছো? নট অনলি রিভিউ, ইট ইজ দ্যাট মানুষের এন্টারটেইনমেন্টের জনরাটা চেঞ্জ হয়ে গেছে। ওকে। তো আই ডোন্ট নো, দেখো ফিল্মস না থাকলে কোনো ইন্ডাস্ট্রি বাঁচবে না, এবার ইটস বলিউড অর একদমই তাই। বাট আই ডোন্ট নো তোমার আমার মেন্টাল স্টেটটা কোনো ডিরেক্টর প্রডিউসার 100% জাজ করে উঠতে পারছে না, হয়তো আরেকটা ধুরন্ধর হয়তো বানিয়ে উঠতে পারছে না, যেটা আমার মায়ের মতন দর্শক, সে 3 বার দেখেছে ছবিটা। কেন দেখেছে আমি জানি না, যে বেলা শেষে পছন্দ করে ওরম একজন মহিলা, সে ধুরন্ধর 3 বার দেখেছে। আমি লজিক খুঁজে পাইনি, আমার বন্ধুরা 4 বার দেখেছে। সো আছে কিছু একটা, দেয়ার হ্যাজ বিন আ শিফট ইন দ্য মেন্টালিটি, ইন দ্য অ্যাপ্রোচ অফ এন্টারটেইনমেন্ট। সেটা হয়তো বোঝাতে একটু ঘাটতি হচ্ছে। আমি আই ক্যান জাস্ট উইশ ফর দ্য বেস্ট, আর কি বলবো বলো, অনেক ছোট আমি। মানে আমার যেটা মনে হয়, আমিও খুব ছোট, নগণ্য। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে দর্শক ডিসাইড করে ফেলেছে আমি এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো। আর এটা দেখবোর মধ্যে আছে দেবদার ছবি, এটা দেখবোর মধ্যে আছে উইন্ডোজের কিছু ছবি, এটা দেখবোর মধ্যে আছেন কৌশিক গাঙ্গুলি, আছেন সৃজিত মুখোপাধ্যায়। এ বাদে যদি কোনোটা ওয়ার্ক করে যাচ্ছে তাহলে সেটা খুব রেয়ার ব্যাপার। তুমি বলো, আজকে বলিউডের একটা সাইয়ারা তো হয় যেটা নতুন ছেলে মেয়ে নিয়ে হচ্ছে, সেটা যদি এরকম ব্লকবাস্টার হতে পারে, আজকে একটা বাংলা ছবি যখন নতুন কোনো ছেলে মেয়েকে নিয়ে চেষ্টা করা হচ্ছে, সেই সাপোর্টটা তো সত্যিই বাংলা থেকে আসছে না, তাহলে কি এটা অডিয়েন্সের ব্যর্থতা নাকি এটা ইন্ডাস্ট্রির ব্যর্থতা? অডিয়েন্সকে তো আমি দোষ দিতে পারি না। দেখো তুমি আমিও তো অডিয়েন্স, উল্টো দিকে আমাদের যে শুট করছে সেও অডিয়েন্স, আমার পাশে যারা বন্ধু বসে আছে তারাও অডিয়েন্স। আমি সবাই অডিয়েন্সকে দোষ দিতে পারি না, অডিয়েন্সকে কেউ কোনোদিনও দোষ দিতে পারে না। হ্যাঁ, এবার ওয়েন ইট কামস টু মেকার্স, তারা, এবার আমি তো বলতে পারি না যে তুমি এটা করছো হচ্ছে না, অ্যাকিউজ করতে পারি যে পারলো না। কি করলে পারা যাবে সেটা কি জানি কেউ? জানি না তো। এভরিওয়ান ইজ ইন দ্য সেম dilemma, same loop of finding what should be perfect for bringing back the audience to the theaters. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন ছেলে মেয়ে যে ওয়ার্ক করছে না, আমার তো, তুমি যখন বললে আমার তো 2 মিনিট ভাবলাম আমি যে নতুন ছেলে মানে কোন ছবিটার কথা, তারপর মনে পড়লো কিছুদিন আগে একটা রিলিজ করেছে। রাইট, আমি নাম না তুলে ওটাই মেনশন করার চেষ্টা করলাম। সো ইটস ব্যাড, মানে we actually do not get attached. মানে আমি তো সেটার মধ্যে আমি গানেরও একটা অনেক বড়, আমি বলবো একটা, there's a gap, there's a deficiency, যে গান মনে থাকে না। রিলে যত 15 সেকেন্ড হলো হুক স্টেপ, ওইটুকুনি মনে থাকে, তারপরে আর মনে থাকে না গো। ও জানা না জানা যে গানটা, ধরো সালমান খানের একটা গান বললাম,
সেটা তো পুরো গানটা মুখস্থ আমি গেয়ে দিতে পারবো। রাইট, লড়কি বড়ি আনজানি হ্যাঁ, রাইট। সেটা তো গেয়ে দিতে পারবো, যেখানে চলবে আমি দুটো লাইন তুমি গুনগুন করে গেয়েই দেবে। তো সেটা হচ্ছে না। কিংবা আমি দেবের গান বলছি একটা, ধরো পাগলু বললাম, কিংবা জিতের একটা রোমান্টিক নাম্বার বললাম, এটা না তুমি দুটো লাইন গিয়ে দিতে পারো, আসলে সেটা আর হয় না। হচ্ছে না। গোটা গানটা মনে থাকে না, থাকে কি তোমার গোটা গানটা মনে থাকে? So, একটা গান অনেক বড় একটা অংশ একটা ইন্ডাস্ট্রি। যাক, আমরা না খুব গুরুগম্ভীর আলোচনায় চলে গেছি, আবার একটু লাইট করতে হবে। দেবদা কেমন মানুষ গো। আচ্ছা, তোমরা হোলি খেললে না গতকাল? ভাবুন আপনারা, বাইক অ্যাম্বুলেন্স দাদা শুট চলছে এদিকে, আমাদের কাছে আজকে সকালেই আপডেট এলো যে ছবি 18-19 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, র্যাপ হয়ে যাবে। তার মধ্যে দেবদা এমন একজন মানুষ, কিচ্ছুকে বাদ দেয় না, হোলিও খেলেছে, এবং একই ফ্রেমে আমরা রাজাদা পিয়ানকে একসঙ্গে দেখতেও পেয়েছি। এবং আমি যেটা দেখে খুব অবাক হয়েছি, দেবদা, পিয়ান, রাজাদা এতটা ক্লোজ যে পিয়ানের বার্থডে পার্টিতে দেবদা পারলে শুট ছেড়ে দিয়ে চলে আসে। তোমাদের করছিল মানে এতটাই ক্লোজ রিলেশন, তোমাদের এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই দেবদা মানুষটা কেমন, একটু অডিয়েন্সকে জানো। দেখো, দেব মানুষটা কেমন সেটা যদি মানে ইউটিউবে কোথাও টাইপ করা হয়, 1890 খানা উত্তর বোধহয় বেরিয়ে যাবে। হি ইজ ওয়ান অফ আ কাইন্ড জেন্টলম্যান, আই উড সে, অ্যান্ড ভেরি জেনারেস, ভেরি এনার্জেটিক। মানে যদি আমি একটা কথা সবসময় বলে থাকি, যে যদি দেবের মানে দেবের যেরকম ভাবে তোমাকে টিজ করবে, সেই টিজটা যদি ইফ ইউ সার্ভাইভ, দিস নাথিং দ্যাট ক্যান স্টপ। যদি একটা গোটা ছবি, দেব তোমাকে গোটা ছবিতে টিজ করেছে, সেটা যদি সার্ভাইভ করে ফেলতে পারো, আর কিছু হবে না। সে মানে হি ইজ জাস্ট ইনসেন, অ্যান্ড হি ইজ ইনসেনলি গুড অ্যাজ এ ফ্রেন্ড অলসো। সো ভেরি ওয়ার্ম অ্যাট হার্ট। আমাদের উই আর রিয়েলি ক্লোজ। রাজার তো অনেক বছরের, বোধহয় ওভার 2 decades, 20 বছরের উপরে বন্ধুত্ব ওদের। দে আর ক্রেজি, and Raja Dev, and there's another friend Debu, so they are crazy, and of course I'm blessed to have all these people in my life as friends. So আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, প্রিন্স দিয়েই শেষ করতে হবে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত কথা হলো, তার যে স্ট্রং ফ্যান বেজ শাকিবিয়ান, তাদের তাদের সেই ক্রেজি ব্যাপারটা ফিল করেছো তুমি? আমার বাবা, আমি তো দেখে এসেছি, আই এম আ উইটনেস টু দ্য রেজ, আমি বলবো। যখন গেছিলাম বাংলাদেশে, অফকোর্স। আর এবার তো আমার সোশ্যাল মিডিয়ায় মানে যে এটা ঢেউটা আমার সোশ্যাল মিডিয়াতে এসে এরকম ভাবে আছড়ে পড়েছে, বিকজ এত শেয়ার, এত আর্টিকেল। আমি বলো, আমি তো এখানে থাকি, এখানে ছবিও করেছি, কিছুদিন আগেও একটা আমার ছবি হিরোইন হয়ে রিলিজ করেছে, তখন এত কিছু হয়নি। বাট আমি তারপর মনে হলো যে না, অ্যাকচুয়ালি এটা বোধহয় a wave named শাকিব খান। বেশ, আর বেশিক্ষণ সময় নেব না। প্রিন্স আসছে ঈদে, তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আমি একটাই কথা বলতে চাই, প্রিন্স আমরা যেরকম ভাবে শুট করেছি, ছবিটা অনেক রিলিজের কাছাকাছি গিয়ে কিন্তু শুটিং শেষ হচ্ছে। সো সবাইকার স্ট্রাগলটা কিন্তু অন্যান্য ছবির থেকে এটাতে 3 গুণ বেশি। ডিরেক্টর টু হিরো টু রেস্ট অফ দ্য আর্টিস্ট, তার 3 গুণ বেশি পরিশ্রম। যেখানে বেশি, সেখানে প্রোডাক্টটাও আর একটু বেটার। সো আই থিঙ্ক শাকিব has done an incredible job, of course. His energy, his aura, his everything, too good he is. আর পুরো প্রোডাক্ট as a whole is a masala blockbuster. Must watch। এবছর ঈদে খুব শিগগিরই আসছি কাছের প্রেক্ষাগৃহে। টাটা।